আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তো তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার পর আমরা গুচ্ছ নিয়ে এখন কাজ করা শুরু করলাম। তো তোমরা অনেকেই ভাবছিলা যে ভাইয়ারা কি আমাদেরকে ভুলেই গেল কিনা, গুচ্ছ নিয়ে তো কিছু আসছে না। আচ্ছা, তো আমি কিন্তু তোমাদের ভুলি নাই বা আমাদের কেউ তোমাদেরকে ভুলে নাই। আর তোমাদের পছন্দের একটা সিরিজ ছিল কৃষির সময় লুকিং ফর বাউ সিরিজটা। তো ওই সিরিজটা কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অনেক বেশি হেল্পফুল ছিল স্টুডেন্টদের জন্য। তো সিমিলারলি আরেকটা ইউনিক সিরিজ গুচ্ছের জন্য আমরা শুরু করতে যাচ্ছি, লুকিং ফর জিএসটি সিরিজটা। এটারই রসায়ন অংশের ক্লাস রেকর্ড করা আমি আজকে থেকে শুরু করলাম। রসায়নটা আজকের মধ্যে শেষ করে ফেলবো। কালকে ইনশাল্লাহ বায়োলজিটা ধরবো, তারপরে আমরা তোমার অন্য ভাইয়ারা হচ্ছে কি ফিজিক্সটা ম্যাথটা দিয়ে দিবে। তো এইভাবে আমরা গুচ্ছের জন্য ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন তোমাদেরকে উপহার দিতে পারবো, ঠিক আছে? তো সবাই মনোযোগ দিয়ে দেখবা। আশা করি ইনশাল্লাহ তোমরা এই সিরিজটা থেকেও যথেষ্ট পরিমাণে কোয়েশ্চেন তোমরা কমন পাবা, এবং শুধু কোয়েশ্চেন কমনটা ব্যাপার না, তুমি এখান থেকে তোমার কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়ে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করতে যাচ্ছি প্রথমত রসায়ন দিয়ে, লুকিং ফর জিএসটি এপিসোড 1। আজকে চ্যাপ্টার হচ্ছে আমাদের গুণগত রসায়ন। এরপর আর একটা কথা লিখা আছে যে গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্সে 599 টাকা এবং গুচ্ছ এক্সাম ব্যাচে 299 টাকা ভর্তি চলমান। সো তোমরা জানো যে আমাদের অসমিয়াম থেকে কিন্তু গুচ্ছ ব্যাচটা লঞ্চ করা হয়েছে। তো যারা হচ্ছে গুচ্ছের জন্য ডেডিকেটেড একটা প্রিপারেশন নিতে চাও, তোমরা অসমিয়ামের উপর একদম সম্পূর্ণ ভরসা করে পূর্ণাঙ্গ কোর্সটাতে এনরোল করতে পারো। আর যাদের প্রিপারেশন ভালো, শুধু প্র্যাকটিসটা প্রয়োজন, তারা হচ্ছে এক্সাম ব্যাচটা নিতে পারো 299 টাকায়, বুঝছো? সো আমি মনে করি যাদের প্রিপারেশন মোটামুটি আছে, পূর্ণাঙ্গ কোর্সটা নাও। কোর্স ফিটা খুবই কম রাখা হয়েছে, 18 তারিখ থেকে ক্লাস শুরু, ওইটাতে তোমরা প্রিপারেশনটা শুরু করো। এখন চলো আমরা মূল যে কথাই আমাদের লুকিং ফর জিএসটি এর গুণগত রসায়নের আমরা কাজটা শুরু করে দিই, ঠিক আছে? তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি ছিল দেখো, কোনটি আইসো ইলেকট্রনিক, তাই না? কোনটি আইসো ইলেকট্রনিক? ওকে, আইসো মানে কি মনে রাখবো হচ্ছে কি সমান, আর ইলেকট্রনিক মানে হচ্ছে তোমার কি ইলেকট্রন সংখ্যা সমান হবে। তো নর্মালি কি আমরা আইসো সম্পর্কিত যে জিনিসগুলো পড়ি, যেমন আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রনিক, তাই না? তারপর আইসোটোন, আইসো মানে কি সমান। তো আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান, আইসো ইলেকট্রনিক মানে কি ইলেকট্রন সংখ্যা সমান, আইসোবার মানে কি ভর সংখ্যা সমান। তো চলো আমরা দেখি এখানে এক্স্যাক্টলি কোথায় ইলেকট্রন সংখ্যাগুলো সমান আমরা পাচ্ছি। এ নম্বর অপশন যদি আমরা দেখি, ক্যালসিয়াম 2+, 2+ মানে কি দুইটা ইলেকট্রন ক্যালসিয়াম থেকে চলে গেছে। তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন যদি 20টা হয়, তাহলে এখানে আমি পাচ্ছি কয়টা? 18টা। পটাশিয়াম প্লাস 19 থেকে একটা মাইনাস হবে, তার মানে কত? আমার এখানে 18। অপরদিকে দেখো ক্লোরিন, ক্লোরিনের যেহেতু এখানে এটা একটা মুক্ত মৌল হিসেবে আছে, তার মানে এটা ইলেকট্রন সংখ্যা 17। তাহলে আমার কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে, আমার এখানে মিলতেছে না। পরেরটাতে আসো, দেখো আমরা পরেরটা তো দেখবো যে কি মোটামুটি আমাদের মিলতেছে না, কিন্তু ক্রোমিয়াম 2+ এর কত দেখো, ক্রোমিয়ামের নর্মাল ইলেকট্রন সংখ্যা কত? 24। দুইটা চলে গেলে এখানে থাকছে কত? আমার 22। আয়রন 3+, দেখো আয়রনের নর্মালি কত? 26। দুইটা চলে গেলে আমার কত থাকছে? 24। সো আমার এখানে মিলতেছে না। আমার এখানে আসো অপশন নাম্বার সি তে, নাইট্রোজেন 2-, 2- মানে কি দুইটা আমার অ্যাড হয়েছে, তার মানে আমার যোগ করতে হবে। নাইট্রোজেনের নর্মালি কত? 7, দুইটা যোগ করলে 9। নিয়ন মাইনাস, নিয়নের 10, একটা বিয়োগ, এক মাইনাস হয়েছে মানে কি একটা যোগ হয়েছে, তার মানে কত? 11। এখানে মিলতেছে না, তার মানে ঘ নাম্বারটা আমাদের ইজিলি কিন্তু মিলে যাবে। ওকে, তাহলে দেখো ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস মানে কি ভাইয়া? ফ্লোরিনের সাথে একটা যোগ হয়েছে, তাহলে আমার কত হচ্ছে? 9-এর 1, 9-এর 1 কত? 10। সোডিয়াম প্লাস, সোডিয়ামের ইলেকট্রন কয়টা? 11টা। প্লাস মানে কি একটা চলে গেছে, তাহলে আমার থাকছে কত? 10। অক্সিজেন 2-, অক্সিজেনের কত? 8। 2- মানে কি দুইটা যোগ হয়েছে, তাহলে কত? আমার 10। আর কার্বন 4-, কার্বনে কত? 6। 4- মানে কি চারটা যোগ হয়েছে, তার মানে কত? 10। সো আমি বলতে পারতেছি কি এখানে ভাইয়া দেখো আমার লাস্টের যে অপশনটা আছে, সেই অপশনে কিন্তু আমার ইলেকট্রন সংখ্যাটা সমান হচ্ছে। এইভাবে তোমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন এগুলো তোমরা ইনশাল্লাহ সলভ করতে পারবা, বুঝছো? তো আশা করি এটা একদম ইজি ছিল 2023-24 সেশনের গুচ্ছতে আসা কোয়েশ্চেন। পরবর্তীতে চলো আমাদের আরেকটা কোয়েশ্চেন দেখে আমরা, এটাও 2023-24 সেশনে আসছিল। বলা আছে যে কোন অরবিটালটি অসম্ভব? ভাইয়া কোন অরবিটালটি কি বলছে এখানে? কোন অরবিটালটি অসম্ভব হবে? তো আমরা জানি তোমার অরবিটাল অসম্ভব হয় কিনা এটা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা যদি কোনো একটা অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা n দেখি আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l, এই দুইটা জানি, তাহলে আমরা এই জিনিসটা নির্ণয় করতে পারি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যত হবে আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কি তার চেয়ে 1 কম হবে, তাই না? তো এটা হচ্ছে কি আমাদের মেইন বিষয়টা, বুঝছো? তাহলে এল এর জন্য দেখো, এল এর মান 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, এল এর মান 3 হইতে পারে। 0 হইলে আমরা এস বলবো, 1 হইলে হচ্ছে কি আমরা পি বলবো, 2 হইলে আমরা বলবো কি ডি, 3 হইলে বলবো কি আমরা এফ। এখানে দেখো তাহলে 2p, 2p এর এন এর মান কত? তাহলে দেখো তো এন এর মান হচ্ছে কি আমার 2, তাহলে এল এর মান আমার কত হইতে পারে? এন এর মান যদি 2 হয়, এল এর মান কত হবে? 2 - 1, তাই না? তাহলে 2 - 1 মানে কি পি, তাহলে আমার এটা হচ্ছে ওকে। 3d, 3d কি হয়? তাহলে আমার এন এর মান 3 হলে এখানে এল এর মান কত হইতে পারে?
0 1 2 হইতে পারে, যেহেতু 1 কম পর্যন্ত হয়, তাহলে 2 মানে কি এখানে ডি আছে, তার মানে এটা হচ্ছে 4f এর ক্ষেত্রে চিন্তা করো, আমার যদি n এর মান 4 হয়, l এর মান কত হইতে পারে 0 1 2 3, তার মানে 4f টা সম্ভব। বাট আমার দেখো এখানে n এর মান যদি 3 হয়, তাহলে আমার l এর মান কত হবে 0 1 2 হইতে পারে। তাহলে দেখো 0 এর জন্য s, 1 এর জন্য p, আর 2 এর জন্য হচ্ছে কি তোমার d হইতে পারে। বাট এখানে এফ কি কোথাও আসছে, আসে নাই, তাহলে আমরা বলতে পারতেছি যে এটা কখনোই পসিবল না। সো আমরা বলতে পারতেছি কি এখানে অ্যান্সার কোনটা হবে 3f। সো আমরা একটা অরবিটালের শক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম কি দিয়ে, n প্লাস l। আচ্ছা শক্তিটা এখানে শিখলাম না, আমরা শক্তিটা পরে শিখবো, বাট আমরা এটা শিখলাম কোনটা অসম্ভব, অসম্ভবটা আমরা নির্ণয় করতে পারি n এবং l দিয়ে। সো আমরা মনে রাখবো কি n এর মান যতই হোক l এর মান হচ্ছে কি n মাইনাস 1 পর্যন্ত, কোত্থেকে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, দ্যাটস ইট। তো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সহজ বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বুঝছি সবাই? ওকে, পরবর্তী কোয়েশ্চেনে চলো আমাদের। কি বলা আছে দেখো, একটি মৌলের বলা আছে ভাইয়া, দেখো এখানে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 4s2 4p6 4d10 4f3 5s2 5p6 6s2 হলে পর্যায় সারণীতে তার অবস্থান কত? তোমাদেরকে যখন এই টাইপের কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে, প্রথম কাজটা হচ্ছে কি তোমাকে পর্যায়টা নির্ণয় করতে হবে। তোমাকে প্রথম কি করতে হবে, পর্যায়টা নির্ণয় করতে হবে। তাহলে ভাইয়া বলো তো, আমরা কোন একটা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় কিভাবে নির্ণয় করব? ওই ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি মনে রাখবো আমরা এখানে, সর্বোচ্চ n মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটু খেয়াল করে দেখো এই ইলেকট্রন বিন্যাসটাতে ভাইয়া সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আছে এখানে, 6s2 তে কত আছে 6। তাহলে আমরা বলতে পারতেছি এই ইলেকট্রন বিন্যাসে এখানে পর্যায়টা কত হচ্ছে, আমার এখানে পর্যায় হচ্ছে 6। এখন আমরা অপশনগুলোতে দেখব পর্যায় কোথায় মিলতেছে, এখানে ষষ্ঠ পর্যায়, এখানে ষষ্ঠ পর্যায়। আচ্ছা যেহেতু দুইটা অপশনে ষষ্ঠ পর্যায়ে আছে, এখন আমাকে দেখতে হবে গ্রুপটা নির্ণয় করতে হবে, গ্রুপটা নির্ণয় না করলে আমার কিন্তু হচ্ছে না। ওকে, এখন অনেকে যেটা করতে পারো যে এখানে আমরা জানি কি লাস্ট ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রনটা আমরা মনে রাখবো, লাস্ট যে ইলেকট্রনটা সেটা যদি এস এ যায় তাহলে গ্রুপ হবে কি, তাহলে আমাদের গ্রুপ কিভাবে নির্ণয় করবো, এস এ গেলে এস এর ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে কি তোমার ওই গ্রুপ সংখ্যা, এস এ যদি একটা থাকে তাহলে গ্রুপ 1, এস এ 2 থাকলে গ্রুপ 2। যদি সর্বশেষ ইলেকট্রনটা বি তে যায় তাহলে আমার ইলেকট্রন সংখ্যাটা মানে গ্রুপ সংখ্যাটা কিভাবে নির্ণয় করবো, আমরা এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10। সর্বশেষ ইলেকট্রন যদি আমার ডি তে যায় তাহলে আমি নির্ণয় করবো কিভাবে, এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস ডি এর ইলেকট্রন সংখ্যা, অথবা আমি বলতে পারি কি 2 প্লাস ডি। তাহলে আমার ডি তে যদি যায় সর্বশেষ ইলেকট্রনটা, আমি এখান থেকে গ্রুপটা নির্ণয় করতে পারবো। আর মনে রাখবা সর্বশেষ ইলেকট্রন যদি আমার এফ এ যায় তাহলে এফ এর যে গ্রুপটা সেটা কি কনস্ট্যান্ট 3 নাম্বার গ্রুপ, এফ ব্লকের মৌলগুলা কি ভাই এখানে কনস্ট্যান্ট 3 নাম্বার গ্রুপে। এখন আসো এখান থেকে অনেকে মিস্টেকটা যেটা করে যে ভাবে সবশেষে ইলেকট্রনটা মনে হয় 6s2 তে আছে, তাহলে আমি এখানে 2 দাগায় ফেলি, বাট এটা ভুল। কিভাবে ভুল দেখো, আমাদের এখানে বুঝতে হবে এটা কিন্তু তোমার নরমাল ইলেকট্রন বিন্যাসটা মানে নরমালি গুছানো ওয়েতে দেওয়া আছে, মানে প্রথমে চতুর্থ শক্তি স্তর, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, এইভাবে তোমার সিকোয়েন্স অনুসারে সাজানো হয়েছে। বাট আমাদেরকে এই জিনিসটা নির্ণয় করতে হবে কি আউটবাউন্ড নীতি অনুসারে। তো আউটবাউন্ড নীতি অনুসারে মেইনলি তুমি দেখো 4f, 4f এ সবশেষ ইলেকট্রনটা প্রবেশ করে, কোথায় প্রবেশ করে, 4f ইলেকট্রনটা সবশেষে প্রবেশ করে। এটা কিভাবে নির্ণয় করবা, দেখো তোমার 4f এর শক্তি যদি নির্ণয় করো তাহলে n প্লাস l, 4f এ n এর মান কত 4, l এর মান কত আসছে 3, তাহলে কত 7। অপরদিকে 6s এ তুমি যদি ইলেকট্রন তুমি যদি শক্তিটা নির্ণয় করো তাহলে n প্লাস l, তাহলে এখানে n এর মান কত 6, l এর মান 0, তার মানে কত 6। তো আমরা জানি পরমাণুতে বা একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনটাকে অলওয়েজ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। তাহলে দেখো এখানে যার শক্তিমান 6 আর যার শক্তির মান 7, তাহলে 6 এ প্রবেশ করবে নাকি 7 এ প্রবেশ করবে, অবশ্যই আগে 6 এ প্রবেশ করে লাস্টে যাবে কোথায় 7 এ। তাহলে আমরা বলতে পারতেছি এই ইলেকট্রন বিন্যাসের সবশেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, 4f এ যাচ্ছে। আর আমরা জানি যে ভাইয়া 4f মানে কি f এ যে কয়টা ইলেকট্রন থাকুক না কেন ডাজন্ট ম্যাটার, f মানে কি তৃতীয় গ্রুপ, তাহলে অ্যান্সার কি হচ্ছে ডি। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলা আমরা জানি সহজ টপিক থেকে আসছে, আমরা গ্রুপ সংখ্যা আমাদের পর্যায় সংখ্যা নিয়ে নেই, বাট এই যে একটু ঝামেলা করছে এখানে, এই ঝামেলাটার জন্যই কিন্তু স্টুডেন্টরা বেশি মিস্টেক করে, বুঝছো? তার মানে জিএসটি কিন্তু এমন কোয়েশ্চেন করে তুমি দেখবা যে সহজ, বাট তুমি দেখবা সহজ কিন্তু ভাইয়া একটু গোলমাল কিন্তু পাকায় দিতে পারে। সো বি কেয়ারফুল, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু তোমাদেরকে আমাদের গুচ্ছ পূর্ণাঙ্গ পড়ানো হবে, বুঝছো? সো এনরোল করে ফেলো, হ্যাঁ অল্প ফি রাখতেছি, এনরোলটা করে ফেলো, ইনশাল্লাহ লাস্ট মোমেন্টে ভাইয়া কথা দিচ্ছি যে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। ওকে, আচ্ছা এরপর আসো জিএসটি 23-24 তো 23-24 চতুর্থ কোয়েশ্চেন, মানে 4টা কোয়েশ্চেন আসছে, এখানে কিন্তু ভালো কোয়েশ্চেন আসে।
ওকে 23-24 কি বলা আছে, হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। একটা জিনিস খেয়াল করছো, 23-24 ইলেকট্রন বিন্যাস থেকে দুইটা কোশ্চেন চলে আসছে, ইম্পর্টেন্ট না টপিকটা। আচ্ছা, তো ইলেকট্রন বিন্যাসটি কোনটি সঠিক হবে মনে রাখবা, হুন্ডের নিয়ম অনুযায়ী হচ্ছে কি আমরা জানি ইলেকট্রন সর্বাধিক পরিমাণে কি থাকবে ভাইয়া, বিজুর থাকবে, বিজুর থাকবে, এটাই তো বলা হয়। আচ্ছা, তাহলে আমাকে এখানে সবগুলো কি দেওয়া আছে, 2p দেওয়া আছে, তাহলে মনে রাখবা 2p এর অরবিটাল কয়টা, 2px, তারপর কি 2py, তারপর কি 2pz। এখন যখন এখানে আমি ইলেকট্রন বিন্যাসটা করতে যাব, তখন ধরো এখানে একটা এই ক্লকে একটা যাবে, মানে এই দিকে একটা যাবে, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর ফিল আপ করে কি আসবে আমার, এই যে এই যে এই যে এইভাবেই তো আসে, তাই না, জিনিসটা তো এইভাবে ঘটে। ওকে, তো প্রথমটার ক্ষেত্রে দেখো আমি ধরলাম এখানে একটা এক দিলাম, তারপরে একটা, এখন দেখো এইখানে জিরো রেখে মানে এইটা আমি ফিল আপ না করে আমি এখানে চলে আসছি, এটা কি হবে, হবে না। তার মানে কি আমাকে আগে এখানে 2pz এ মানে pz এর মধ্যে আরেকটা দিলে যদি বাকি থাকতো তাহলে আমি 2px এ আসতাম, এটা হচ্ছে সিকোয়েন্সটা। তার মানে এটা হবে না। এখানে দেখো আমি 2px এ একটা না দিলাম, এটা তো আগে ছিল, এখানে একটা না দিয়ে আমি p তে দিয়ে দিছি, মানে 2py এ দিয়ে দিছি আমি কয়টা, একটা, তারপর 2pz এ দিয়েছি দুইটা, ঠিক হবে, হবে না। এখানে ক্ষেত্রে আসো, এখানে আমি দিলাম 2px এ একটা, ওকে, ওমা এইটা ফিল আপ না করে এখানে চলে গেছে, আবার এটাতে দিছে 0, তার মানে কি এটা হবে না। বাট এখানে এসে দেখো, ধরো এখানে 2px এ দিলাম একটা, আরো আছে 2py এ দিলাম একটা, 2pz এ দিলাম একটা, সুন্দর হয়ে বিন্যাসটা হয়ে গেছে। এখন যদি এক্সট্রা কোনো ইলেকট্রন থাকে তখন আমরা 2px থেকে আবার শুরু করব, যদি একটা থেকে এখানে দিব, আরেকটা থাকলে এখানে দিব, আরেকটা থেকে এখানে দিব। তার মানে প্রথমত তোমাকে সমবন্টন করতে হবে, তারপরে যদি বাকি থাকে তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সো এটা হচ্ছে কি আমাদের এক্স্যাক্টলি আমাদের এই মানে হুন্ডের নীতি যে নিয়মটা। পাউলির বোজন নীতি কি, একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হয় না। আর আহ্বান নীতি হচ্ছে কি নিম্ন অরবিটাল থেকে উচ্চ অরবিটালে মানে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে কিন্তু ইলেকট্রন গমন করে। মনে রাখো নীতিগুলা, কোশ্চেন আসে, এবার আসবে ইনশাআল্লাহ। আমাদের কি বলা আছে এখানে, এখানে একটা কোশ্চেন বলা আছে যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজে রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা কত হবে। তো নরমালি অন্যান্য জায়গায় যেটা দেখা যায় আমাদের কিন্তু রিডবার্গ ধ্রুবকের মান দিয়ে কোশ্চেন দেওয়া হয় না, বাট জিএসটি তে কিন্তু দেওয়া আছে। তার মানে জিএসটি তে অলরেডি আমরা গুণগত রসায়ন থেকে 6টা পেয়ে গেছি, এটা 23-24 কোশ্চেন। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজে, তার মানে রেখা সৃষ্টিকারী, তার মানে আমার এখানে লাইম্যানের জন্য n1 এর মান কত, আমার 1 পাচ্ছি। রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা কত হবে। তাহলে কি বলা আছে দেখো, এখানে তোমার বলা আছে হচ্ছে তোমার গিয়ে দেখো চতুর্থ শক্তি স্তর থেকে আসতেছে, এখানে বলে নাই যে লাইম্যানের সাপেক্ষে চতুর্থ শক্তি স্তর, নরমালি বলা আছে কি চতুর্থ শক্তি স্তর থেকে। তার মানে আমরা এখানে n2টা কত ধরবো, 4 ধরবো। যেহেতু আমাকে উল্লেখ করা আছে এটা চতুর্থ শক্তি স্তর, তাহলে n2 4 ধরলাম। এখন যদি আমাকে বলতো যে লাইম্যানের সাপেক্ষে চতুর্থ শক্তি স্তর, তখন আমি কিন্তু 1 এর সাথে 4 যোগ করে 5 বানাইতাম, বুঝছো হিসাবটা এখানে কিন্তু ফ্যাক্ট। আর রিডবার্গ ধ্রুবকের ভ্যালুটা আমার এখানে দেওয়া আছে কত, 10.97 ইন্টু 10⁶ জিনিসটা দেওয়া আছে। সো আমাদের নির্ণয় করতে হবে কি তরঙ্গ সংখ্যা। তাহলে আমরা যে সূত্রটা জানি যে তরঙ্গ সংখ্যা ইকুয়াল তোমার রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। সো আমরা রিডবার্গ ধ্রুবকটা এখানে রাখলাম, n1 এর ভ্যালু কত, 1/1 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার। তাহলে কত আসতেছে, রিডবার্গ ধ্রুবকটা রাখলাম এখানে 1 মাইনাস 1/16, তাহলে আমার কত আসতেছে এখানে টোটালি 15, আর h ডিভাইডেড কি আমার 16 আসতেছে। চলো আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি, 15 ডিভাইডেড 16 ইন্টু রিডবার্গ ধ্রুবক কত, 10.97 ইন্টু 10⁶। এখন ভাইয়া বলতে পারো যে ভাইয়া আমি এই ক্যালকুলেশনটা কিভাবে করবো, দেখো খুবই সিম্পল, 15 কে 16 দিয়ে কাটবা, কত আসবে, 1 এর কাছাকাছি না, 1 এর কাছাকাছি হয়তো 0.97 এরকম আছে, ধরলাম 1, তাহলে আমার থাকতেছে কত, 10.97 ইন্টু 10⁶, এর আশেপাশে আনসার হবে। একটু দেখি তো 10.6 তাই না। সো 10⁶ কোথায় আছে, 10⁶ কোথায় আছে, এই যে এখানে, এই যে হচ্ছে কি 10⁶, মানে কি এখানে 0.97 এরকম হইলে এখানে তোমার 10.97 এর জায়গায় হয়ে যাবে কি 10.28 এরকম আসবে। সো এখানে কিন্তু 10⁻⁶ দেওয়া আছে, বি কেয়ারফুল, বুঝছো। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তার মানে আমাদের 6 নম্বর অ্যান্সার কি হচ্ছে বলো তো দেখি, আমাদের 6 নম্বর অ্যান্সার হচ্ছে কি সি নাম্বারটা। তাহলে আমাদেরকে যদি এই ধরনের তোমার মান সহ যদি দেওয়া থাকে রিডবার্গ ধ্রুবকের, আমরা নির্ণয় করতে পারবো না। এখন যদি এটা তরঙ্গ দৈর্ঘ্য বলতো, আমি কি করতাম, মানটাকে জাস্ট উল্টায় ফেলতাম, আর কিছু না, জাস্ট উল্টাইতাম, 1 দিয়ে ভাগ করলে আমার এটা বের হয়ে যেত কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা। সবাইকে আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, পরের কোশ্চেনে চলো আমাদের 22-23 আমরা চলে আসি।
তো আমাদের 23-24-এ মোটামুটি 6টা কোশ্চেন ছিল। আচ্ছা, একটা কোশ্চেন আমি একটু স্কিপ করছি, ওই কোশ্চেনটা হচ্ছে আমার এখানে হচ্ছে কি আমার এখানে পিডিএফ এ একটু মানে কোশ্চেনের মধ্যে ভুল দেওয়া ছিল, তো ওইটা আমি হচ্ছে আলাদা একটা ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে, এটার পরে দিচ্ছি। ওকে, আচ্ছা, অ্যালুমিনিয়াম মোলের 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট কত? আচ্ছা, কি বলছে 3p1, তাহলে এখানে n এর মান কত হবে? n = 3, যেটা থাকে শুরুতে এটাই n এর মান। p এর মান কত হবে বলো তো দেখি, p এর মান কত হবে? তোমরাই বলো, p এর মান কত হবে? আমরা বলো p এর জন্য l এর মান কত হবে? p এর জন্য l এর মান, সরি p এর মান না, p এর জন্য l এর মান কত হবে? আমরা জানি কি p এর জন্য l এর মান হচ্ছে কত? 1 হচ্ছে। এখন আসো m এর মান কি হবে ভাইয়া? এখানে আমাদের m এর মানটা কি হবে আগে দেখি, আমাদের 3 1 দিয়ে কোথায় আছে দেখো। আমাদের কিন্তু ভাইয়া এখানে m এর মানটা নির্ণয় করা লাগতেছে না, লাগতেছে না, কারণ দেখো আমরা যদি n l m বলছি না, n এর মান 3, l এর মান 1, আর কোথাও কি 3 1 আছে? নাই কিন্তু। সো আমরা এমনিতেই বলতে পারি যে এটা হচ্ছে কি, এটা হবে কি আমাদের অ্যান্সার। বুঝছি সবাই? তার মানে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? এ নাম্বারটা হচ্ছে কি অ্যান্সার। সো আমরা অনেক সময় প্রথমটা দেখো এন এর মানটা নির্ণয় করে দেখবো আমার এখানে শুধুমাত্র 3 কোথাও আছে কিনা, শুধুমাত্র 3 কিন্তু নাই, দুই জায়গায় আছে 3। তারপর এল এর মানটা নির্ণয় করার পর আমরা আবার অপশনটা দেখবো যে আমার আসলে এল এর মান কি শুধুমাত্র এক জায়গায় নাকি দুই জায়গায় ঠিক। এল এর মান দেখো, তার মানে কি আমাদের এন এর মান দেখার পর আমার দুইটা অপশন আমার কাছে ছিল, বাকি দুইটা বাদ। এখন এল এর মান বের করার পর আমার এই অপশনটা রয়েছে, আর বাকিটা এমনি বাদ। তাহলে আমার কাছে আলটিমেটলি একটা অপশন আছে, মানে কি আমি এ জায়গায় চলে আসবো। সো আমার আর এম এর মানটা দিয়ে পরীক্ষা করার দরকার নেই। এটা একটু প্র্যাকটিস করবে এই জিনিসগুলা, যে তোমরা মানে বাদ দিতে হবে অপশনগুলো, এইভাবে বাদ দিবা, তাহলে তোমার টাইমটা অনেকটা কি হবে, সেভ হবে। বুঝছো? আচ্ছা, তারপর আসো আমাদের এমআরআই প্রযুক্তিতে কোন বর্ণালীমিতিক পদ্ধতি প্রয়োগ করা হয়? এটা আমরা সবাই জানি কি, এখানে আমাদের কি এনএমআর ব্যবহার করে। কি করে? এনএমআর ব্যবহার করে। বুঝছো? এনএমআরটা কোথায় ব্যবহার করা হয়? যেখানে হচ্ছে কি ভাইয়া বিজোড় প্রোটন সংখ্যা আছে। কি আছে? বিজোড় প্রোটন সংখ্যা আছে। যেখানে বিজোড় প্রোটন সংখ্যা যেখানে আছে সেখানে হচ্ছে কি এনএমআরটা ব্যবহার করা হয়। আর এমআরআই মানে কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আর এমআরআই এর ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন পরমাণুটা ব্যবহার করে। কোন পরমাণু ব্যবহার করে? এটাও কিন্তু অনেক সময় আসে হাইড্রোজেন পরমাণু। আর এমআরআইটা মেইনলি ব্যবহার করা হয় যে কোনো একটা টিস্যু বা যে কোনো একটা পেশি স্লাইস আকারে দেখা, পাউরুটি যেরকম স্লাইস থাকে না, তো ওইভাবে আমাদের বডি যে কোনো একটা টিস্যু বা যে কোনো একটা তোমার পেশিকে হচ্ছে কি আমাদের এইভাবে স্লাইস আকারে এখানে চ্যাকটা করা হয়। বুঝছো? পরে চলো আমাদের পরবর্তী কোশ্চেনে কি দেওয়া আছে, হয়তো 22-23 কোশ্চেন। 22-23 অলরেডি আমরা কয়টা দেখলাম? 22-23 অলরেডি 1টা 2টা 3টা দেখতেছে আমাদের। হ্যাঁ, বলা আছে যে হিলিয়াম প্লাস এর প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট বা কত ইলেকট্রন। দেখো এই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, তোমরা আর 3টা সূত্র আমি দিব। প্রথমত আমাদের যেহেতু শক্তির কথা বলছে, মনে রাখবা এনতম কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথের শক্তি হচ্ছে কি ইএন ইকুয়াল হচ্ছে কি ইএন ইকুয়াল হচ্ছে তোমার গিয়ে E1 ডিভাইডেড গিয়ে n স্কয়ার। ইএন ইকুয়াল মানে এনতম কক্ষপথের শক্তি হচ্ছে কি প্রথম কক্ষপথের শক্তি ডিভাইডেড কি n স্কয়ার। তো তোমাদেরকে কষ্ট করে হচ্ছে কি প্রথম কক্ষপথের শক্তিটা মনে রাখতে হবে। E1 ইকুয়াল মনে রাখবা -13.4 ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে কি প্রথম কক্ষপথের শক্তি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা যেহেতু আমাদের দ্বিতীয় কক্ষপথের শক্তি চাচ্ছে, আমরা দ্বিতীয় কক্ষপথের শক্তিটা নির্ণয় করে ফেলি। তাহলে আমাদের চাচ্ছে কি E2, তার মানে আমার হবে কত E1 ডিভাইডেড হচ্ছে কি তোমার 2 স্কয়ার। তাহলে E1 কত আমার -13.4 ডিভাইডেড কত 4। এখন আসো আমি যদি এটাকে ভাগ করি, আমার কত আসে 3 4 12, তাই না? 12 পর্যন্ত আমার 3 বার যাই। আচ্ছা, তারপরে 1.4 আরো বাকি থাকে, তাহলে আমি দেখবো যে আরো 3 4 12, তাহলে মোটামুটি আমার 3.4 এর মতো কিন্তু আসে। সো আমার এখানে আসতেছে কত -3.4 ইলেকট্রোভোল্ট। আমি ধরে নিলাম, একটু কম আসবে, 3.36 সম্ভবত এরকম আসে। ওকে, এখন বলছে কি এদের মধ্যে পার্থক্য কত, তার মানে আমার বের করতে হবে কি ডেল ই ইকুয়াল E2 মাইনাস E1, তাই না ভাইয়া? E2 আমার কত -13.4 মাইনাস E1 কত -3.4। ওকে, তাহলে আমার এখানে কত আসতেছে, এখানে দেখো তো আলটিমেটলি আমার -13.4 প্লাস হচ্ছে কি 3.4 আসতেছে কত আমার মোটামুটি 10 এর কাছাকাছি অ্যান্সারটা আসতেছে। তো 10 এর কাছাকাছি একটা অপশন আছে না, সেটা হচ্ছে কি ভাইয়া 10.2। সো এটাই হচ্ছে কি এটা অ্যান্সারটা। এখন শুধু যে আমাদের শক্তি দিয়ে আসবে তা কিন্তু না, আমি তোমাদেরকে কয়েকটা বেসিক একটু দেখাচ্ছি, বুঝছো? তো বেসিকের ক্ষেত্রে মনে রাখবা এনতম কক্ষপথের বেগ, ইলেকট্রনের বেগ Rn ইকুয়াল n স্কয়ার ইন্টু R1, অর্থাৎ এনতম কক্ষপথের বেগ হচ্ছে গিয়ে Rn ইকুয়াল কি n স্কয়ার ইন্টু R1। বুঝছো? এই জিনিসগুলো একটু মনে রাখবা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, n স্কয়ার ইন্টু R1। এখন কথা হচ্ছে তুমি যদি প্রথম কক্ষপথের যে ইলেকট্রনের ব্যাসার্ধটা মানে কক্ষপথের ব্যাসার্ধটা মনে রাখলে তোমার হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি মনে রাখবো R1 ইকুয়াল 5.32 ইন্টু 10 ইনভার্স 11 মিটার।
এটা হচ্ছে কি আমার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা মুখস্থ রাখবা, তাহলে হচ্ছে কি তুমি বাকিগুলা এমনিতেই কিন্তু পারবা। এখন আসো, যদি বলা হয় কি এনতম কক্ষপথে তোমার এনতম কক্ষপথে যদি বেগ বলা হয় vn, তাহলে মনে রাখবা v1/n, এটা হচ্ছে তোমার কি এনতম কক্ষপথের বেগ। যদিও এনতম কক্ষপথের বেগ থেকে কখনো কোশ্চেন আসে না, তবে মনে রাখবা আমরা হচ্ছে কি v1 এনতম কক্ষপথের সরি প্রথম কক্ষপথের বেগ হচ্ছে কি 2.18 ইনটু 10⁶ মিটার পার সেকেন্ড। আরেকটা যেটা ছিল আমাদের একটু আগে সলভ করলাম ইউএন, এনতম কক্ষপথে যদি তোমার শক্তি নির্ণয় করতে বলো তখন হবে হচ্ছে তোমার E1 ডিভাইডেড কি n স্কয়ার, যেখানে আমি E1 ইকুয়াল বললাম হচ্ছে গিয়ে তোমার 13.4 ইলেকট্রিক মাইনাস 13.4 ইলেকট্রিক। একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এগুলো কিন্তু জিএসটি তে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এনতম কক্ষপথে তোমার ব্যাসার্ধ, এনতম কক্ষপথের বেগ, এনতম কক্ষপথের ইলেকট্রন শক্তি খুব ইজিলি নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে সবাই, জাস্ট মানগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝছো? তাহলে তোমাকে এটার বড় করে করার কোনো দরকার নাই। ওকে, এরপরে চলো আমাদের কি বলা আছে যে বিজোড় ইলেকট্রনযুক্ত অণু কোনটি। ওকে, জিএসটি 21-22। তাহলে আমরা জিএসটি 22-23 কয়টা পেলাম আমরা কোশ্চেন? 4টা কোশ্চেন পেলাম, মোটামুটি 4 থেকে 6টা কোশ্চেন কিন্তু গুচ্ছতে এই চ্যাপ্টার থেকে আসে। সো খেয়াল করে দেখো, আমরা যদি দেখি বিজোড় ইলেকট্রনযুক্ত অণু কোনটি, জিএসটি 21-22 আসছে। ওকে, এখানে আমরা একটু ইলেকট্রনযুক্ত বলছি, নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা কত? এখানে 7, অক্সিজেনে কত? 8, তাহলে আমার কত আসছে এখানে? 8 7 15। ওকে, এখানে কত আসবে আমার বলো তো দেখি? 8 × 2 কত আসছে আমার? 16। এখানে কত আসছে আমার? কার্বনের 6, অক্সিজেনের কত? 16, তাহলে কত আমার এখানে? কার্বনের 16 আর 24 আসতেছে, তাই না? আচ্ছা, কত অক্সিজেনের কত? 8 × 2 = 16, বুঝছো? আর কার্বনের কত? 6, তাহলে কত আসছে আমার? 24 আসতেছে, সরি 24 না 22 আসতেছে। ওকে, আচ্ছা, তারপরে হাইড্রোজেনের কত? 1 × 2, তার মানে কিন্তু 2। সো আমরা বলতে পারতেছি কি এখানে বিজোড় ইলেকট্রনযুক্ত অণু কোনটা? এখানে এটা হচ্ছে কি বিজোড় ইলেকট্রনযুক্ত অণু। এটা জিএসটি 21-22 এর কোশ্চেন, ইজি ছিল, বুঝছো? আচ্ছা, পরে দেখি পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে? অরবিটালের ধারণা বলছে, মনে রাখবা পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় হচ্ছে তোমার কি কোয়ান্টাম বলবিদ্যা থেকে, বুঝছো? কোয়ান্টাম বলবিদ্যা থেকে অরবিটালের ধারণা পাওয়া যায়। আর অরবিটের ধারণা মানে শক্তি স্তর, প্রধান শক্তি স্তরের ধারণা পাওয়া যায় বোর মডেল থেকে। এখান থেকে পাওয়া যায় হচ্ছে কি আমাদের প্রধান শক্তি স্তরের ধারণা। মনে আছে বোর মডেলে যে 3টা স্বীকার্য থাকে, তার মধ্যে প্রথম স্বীকার্যটাই কিন্তু শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। তো ওখান থেকে হচ্ছে কি আমরা বোর মডেলের ধারণাটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। আহ্বান নীতি আমরা জানি, রাদারফোর্ড মডেল থেকে কি পাচ্ছি আমরা? নিউক্লিয়াসের ধারণা পাচ্ছি, বা তোমার পরমাণু পজিটিভ চার্জের ধারণা পাচ্ছি, তাই না? আর আহ্বান নীতিতে হচ্ছে কি আমরা ইলেকট্রনের বিন্যাসটা সম্পর্কে ধারণা পাচ্ছি কিন্তু, বুঝছো? ওকে, তারপরে 21-22 একটা দেখলাম না? 21-22 কয়টা দেখলাম আমরা? একটা দুইটা দেখে ফেলছি অলরেডি। 21-22 তৃতীয় কোশ্চেনে দেখো 12 নম্বর, মানে নরমালি আমাদের 12 নম্বর কোশ্চেন এটা। তাহলে কি বলা আছে এখানে দেখো, নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? তাহলে দেখো আয়ন শনাক্তকরণ থেকে আমরা 23-24 কোশ্চেন পাই নাই, 22-23 কিন্তু পাই নাই, পাইছি কোথায়? 21-22 পাইছি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, নেসলার দ্রবণ সংকেতটা কি? K2SgI4, সাথে কি থাকতে পারে? পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা ইগোনাটা সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তো নেসলার দ্রবণ দ্বারা অলয় কি শনাক্ত করা হয় জানো? অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্ত করা হয়। এখানে সোডিয়াম প্লাস যেটা দেওয়া আছে, সোডিয়াম প্লাসটা শনাক্ত করা হয় কি দিয়ে? পটাশিয়াম পাইরোএন্টিমোনেট দিয়ে, বুঝছো? সংকেতটা কি? K2H2SB2O7, এটার নাম কি? পটাশিয়াম পাইরোএন্টিমোনেট। অ্যালুমিনিয়াম 3+ কি দিয়ে শনাক্ত করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। কপার 2+ কি দিয়ে শনাক্ত করতে পারি আমরা? তোমার পটাশিয়াম, তোমার কি জানি বলে, এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে শনাক্ত করতে পারি, তাই না? K4FeCnC, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে আমরা শনাক্ত করতে পারি এটাকে। সো মোটামুটি এগুলো শিখলেই হয়। মেইনলি হচ্ছে আমাদের অ্যামোনিয়াম আয়নের শনাক্তকরণটা ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে কি সোডিয়াম প্লাসের শনাক্তকরণটা কিন্তু ইম্পর্টেন্ট। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। সো বিশেষ করে নেসলার দ্রবণটা বেশি করে আসে। ওকে, পরবর্তীতে চলো আমাদের খুবই সিম্পল কোয়েশ্চেন 20-21, তার মানে 21-22 কম আসছিল। মানে যত দেখা যাচ্ছে আমাদের 21-22 কম আসছিল, 22-23 বেশি আসছিল, আবার 23-24 আরো বেশি আসছে। তো আমার এইটা হচ্ছে আমার সেশনের কোয়েশ্চেন, আমি এই সেশনে পরীক্ষার্থী ছিলাম, মানে জিএসটি যখন শুরু হয়েছিল তখনকার সময় পরীক্ষার্থী কিন্তু আমি এই যে ছিলাম। ওকে, দেখো এক্স এবং ওয়াই পরমাণুদের সর্ববহিস্থ স্তরে যথাক্রমে 3টি ও 6টি ইলেকট্রন আছে। এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগের সংখ্যা 3। তো আমাদেরকে বলা আছে যে এক্স এর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা? 3টা। ওয়াই এর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে বলছে কি আমার এটা দ্বারা যৌগের সংখ্যা 3। তাহলে দেখো আমাদেরকে প্রথমত যেটা নির্ণয় করতে হবে, যোজনী নির্ণয় করতে হবে। তাহলে মনে রাখবা যোজনী মানে একটা পরমাণুর
সর্বশক্তি স্তরে যদি ইলেকট্রন সংখ্যাটা 4-এর কম থাকে তখন তার যোজনী কত ততই হবে। যদি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 1 থাকে তাহলে যোজনী 1, 2 থাকলে 2, 3 থাকলে 3, 4 থাকলে 4। আবার যদি 5 থাকে তখন আমরা কি করব, 8 এর চেয়ে মাইনাস করব। তাহলে 5 থাকলে কি হচ্ছে যোজনী 3, 6 থাকলে যোজনী 2, 7 থাকলে যোজনী 1, আর 8 যদি থাকে তাহলে 0। তাহলে সর্বশেষ কক্ষপথ এখানে 3টা না, তাহলে আমার যোজনী কত হচ্ছে আমার এখানে আমার যোজনী হচ্ছে কত, আমার 3 হচ্ছে। আর এখানে কত হচ্ছে 8 - 6 = 2। সো আমরা জানি কি একটা যৌগ কিভাবে গঠন করতে, x এবং y। তাহলে x এর যোজনী কোথায় যাবে, x এর যোজনী ভাই কোথায় যাবে বলো তো দেখি, y এ যাবে। তাহলে x এর যোজনী 3, এটা যাবে y এ। আর y এর যোজনী কোথায় আসবে, x এ আসবে। তাহলে x2y3 কোথায় আছে আমাদের, x2y3। এটাই হচ্ছে গিয়ে কি আমাদের কাঙ্ক্ষিত যৌগটা। তাহলে কত সহজ কোশ্চেন ছিল না। আবার 20-21 এই কোশ্চেন থেকে ভাই বোনদের সহজ কোশ্চেন, একদম উড়া ধরা লেভেলে কঠিন কোশ্চেন কিন্তু 20-21 ছিল, বুঝছো। জিএসটি ইতিহাসে সবচেয়ে কঠিন কোশ্চেন। আমার মনে আছে আমার বন্ধু বান্ধব ওইখানে 36-37 মার্ক পেয়েও জিএসটিতে চান্স পাইছিল, আমি পাইছিলাম 59.75, এবং ওই মার্ক দিয়ে আমি একদম টপ পজিশনে চান্স পাইছি, বুঝছো। তো এতটা মানে ওই সময়কার কোশ্চেন কঠিন ছিল। টুকটাক এই যে বলি না যে তোমার যতই কোশ্চেন কঠিন থাক না, টুকটাক কোশ্চেন সহজ থাকবে। দেখো আগের কোশ্চেনটা সহজ ছিল না, তো এরকম টুকটাক আসলে সহজ থাকি, এটা আসলে ধরে নেওয়া যায়। এটাও সহজ ছিল। দেখো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাস্টেন সিরিজের জন্য কোনটি সঠিক। তাহলে প্যাস্টেনের জন্য আমরা n1 এর ভ্যালু কত পাবো 3, n2 এর ভ্যালু কত পাবো আমরা 4, 5, 6 থেকে ধরে যে কোনো জায়গায় আমরা যাইতে পারি। তার মানে এটা হচ্ছে কি আমার n1 যত থাকবে n2 কি তার থেকে উপরে থাকবে। তাহলে দেখো এখানে n1 যদি 1 হবে না, এটা n1 এর মান 2 হবে না, n1 এর মান 3, ঠিক আছে, n1 এর মান আমরা 3 ধরে নিলাম, ওকে। তাহলে n2 এর মান কত হতে পারে, এখানে 4, 5 হতে পারে। আচ্ছা ডি নাম্বারে কি বলা আছে, n1 এর মান 3, কিন্তু n2 এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে বা 2 দেওয়া আছে। এটা কি হবে, কখনোই নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে বর্ণালী হিসেবে যায় না। বর্ণালীটা তখনই তৈরি হয় যখন তোমার উপর থেকে নিচে আসে। তাহলে আমার এখানে কোথায় অ্যান্সারটা হচ্ছে, এখানে আমার সি নাম্বার হচ্ছে কি আমার সঠিক অ্যান্সারটা হচ্ছে। তো বর্ণালী জিনিসগুলো ক্লিয়ার। আর একটা কথা মনে রাখবা, তোমার লাইমেনে যেটা দেখা যায়, লাইমেনে কিন্তু আলট্রাভায়োলেট সিরিজ দেখা যায়, বামারের ক্ষেত্রে কিন্তু তোমার দৃশ্যমান বা ভিজিবল। তারপর হচ্ছে তোমার বাকি যেগুলো আছে তোমার পেস্টেন, ব্রাকেট, ফুন্ড, বাকি সবগুলোতে কিন্তু আয়ার রশ্মি দেখা যায়। এটা একটু মনে রাখো, এটা থিওরিটিক্যালি তোমাদের অনেক সময় কিন্তু আসে। এটা দেখো, এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, হ্যাঁ। তো এখানে বলা আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এত, অর্থাৎ এটা কি আমার কেএসপিটা দেওয়া আছে। দ্রবণে পিএইচ 10 হলে তাতে ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা কত মোল ছিল। এটা কিন্তু কোশ্চেন কত মোলার ছিল, এটা কঠিন ছিল। তাহলে আমাকে দেওয়া আছে এখানে, প্রথমে আমি দেখে কি দেওয়া আছে আমার কেএসপিটা কি দেওয়া আছে আমার এখানে 2 × 10⁻11। সো তোমরাই বলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি কত হবে, আমরা কিভাবে নির্ণয় করব, ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা ইনটু আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রার উপরে কি থাকবে, এখানে যে 2 আছে তার মানে এটা 2 হিসেবে থাকবে। সো আমার এখানে কত আসছে, এটা ইকুয়াল 2 × 10⁻11। ক্লিয়ার। আচ্ছা এখন চলো আমাদের এই পর্যন্ত যেটা আমি পজ রাখলাম, পজ রাখার পরে আমাদের বাকি পার্টটা কি দেওয়া আছে, দ্রবণে পিএইচ দেওয়া আছে 10। এখন বলো এটা কি আমার অ্যাসিড নাকি ক্ষার, এটা আমার ক্ষার, তাহলে আমার এটা পিওএইচ নির্ণয় করতে হবে। সো আমার এটা পিওএইচ কত হবে 14 - 10 আসতেছে কত ভাইয়া, এখানে 4 আসতেছে। তাহলে পিওএইচ যদি 4 হয় তাহলে মনে রাখবা OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত, আমরা মনে রাখবো কি লগ OH মাইনাস, তাই না, লগ মাইনাস OH, এটাই তো আমরা জানি। তাহলে আমার এখানে লগ কত হবে, এখানে আমার লগ হবে কত, সরি আচ্ছা OH মানে tan ইনভার্স কত আসছে, tan ইনভার্স OH মাইনাস, ঠিক আছে, tan ইনভার্স POH, tan ইনভার্স কত আমার এখানে POH আসতেছে, ঠিক আছে। তাহলে আমার এখানে POH আমার এখানে কত আসতেছে, তাহলে OH মাইনাস আয়নের ঘনমাত্রা tan ইনভার্স 4, এইটা হচ্ছে কি আমার OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা আসতেছে। এখন চলো আমি এটাকে এখানে বসায় দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে। সো আমি যদি এখানে বসাই এটা, তাহলে আমার এখানে থাকতেছে কি ম্যাগনেসিয়াম 2+, তারপর আমার এখানে বসাইলাম কত tan ইনভার্স 4, উপরে আমার কত স্কয়ার ইকুয়াল কত 2 × 10⁻11। সো আমি এটাকে এখানে রাখলাম, এইটাকে ধরলাম কত আমার এখানে আমার আসতেছে কত tan ইনভার্স 8 ইকুয়াল 2 × 10⁻11। সো এটাকে আমি ভাগ দিকে নিয়ে গেলাম, তাহলে আমার দেখো ম্যাগনেসিয়াম 2+, আমি যদি ওইটাকে ভাগে নিয়ে যাই তাহলে কত আসছে 2 × 10⁻11, নিচে আসতেছে কত tan ইনভার্স 8। সো আলটিমেটলি আমার আসতেছে কত দেখো 2 × 10⁻11 মাইনাসে মাইনাসে +8, তাহলে আসতেছে কত 2 × 10⁻3।
2 × 10⁻³ এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসারটা। সো কোশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল, তাই না? একটু ডিফিকাল্ট ছিল। সো আমি কিন্তু সলভ করে দেখাইছি, প্রসিডিউর জানলে তুমি সলভ করতে পারবা। তাহলে প্রথমত আমার দ্রাব্যতা গুণফল দিয়ে এখানে নিয়ে আসলাম। সো আমাকে যেহেতু এখানে পিএস দেওয়া আছে, আমি পিওএসটা নির্ণয় করলাম। তো ওএস থেকে আমি কি করলাম, এখানে আমরা জানি কি ওএস মাইনাস আয়নের ঘনমাত্রা কি tan−POH, আমি ওটা নির্ণয় করলাম। নির্ণয় করে আমি যেটা করতে পারতেছি এখানে কি করলাম বলো তো, এখানে মানটা, এটা কি ঘনমাত্রাটা OH মাইনাস আয়নের, তো আমি এটা কি করলাম, এখানে দ্রাব্যতার গুণাঙ্কের OH এর জায়গায় আমি বসায় দিলাম। বসায় দিয়ে আমি কি করলাম, ক্যালকুলেশনটা করে ইজিলি নির্ণয় করে ফেললাম। তো এটা ছিল হচ্ছে কি আমাদের 15 নম্বর কোয়েশ্চেন। 16 নম্বরে দেখো, আচ্ছা এটা আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? আচ্ছা এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন 17 নম্বর, যেটা জিএসটি 2021 আসছিল। দেখো কি বলা আছে এখানে, ওকে, কোন একটি লবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ পড়লো, আচ্ছা, বা HCl এর দ্রবীভূত হলো না, লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করলো, সম্ভাব্য লবণটি কি হবে? তাহলে একটু খেয়াল করে দেখো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে ভাইয়া এখানে আমার বলা আছে কি সোনালী হলুদ শিখা। সো আমি নিঃসন্দেহে বলতে পারি কি এখানে সোডিয়াম হবে, আমি নিঃসন্দেহে বলতে পারি এখানে সোডিয়াম হবে। এখন কথা হচ্ছে ভাইয়া সোডিয়াম তো হবে আমি বুঝলাম, কিন্তু আমার সোডিয়ামের মধ্যে কোন জিনিসটা হবে, মানে কোন সোডিয়ামটা হবে? এখানে আমার দেওয়া আছে একটা সোডিয়াম সালফেট, আরেকটা হচ্ছে কি আমার সোডিয়াম নাইট্রেট দেওয়া আছে, তাই না? তাহলে সোডিয়াম সালফেট এবং সোডিয়াম নাইট্রেটের মধ্যে মনে রাখবো, যেহেতু বলছে কি সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করলো, আর কি বলছে এখানে সাদা অধক্ষেপ পড়লো, তার মানে কি সাদা অধক্ষেপ পড়ছে না? তাহলে কি বলছে সাদা অধক্ষেপ পড়ছে, তাহলে মনে রাখবা সালফারের স থেকে সাদা, এমনি মনে রাখতে পারো। তাহলে সোডিয়াম সালফেট হবে, অ্যান্সার কি হবে এখানে আমার সোডিয়াম সালফেট হবে। তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের লুকিং ফর বাও সিরিজের প্রথম এপিসোড। লুকিং ফর বাও না, আমার বারবার লুকিং ফর বাও মনে আসে, লুকিং ফর জিএসটি সিরিজের আমাদের প্রথম এপিসোড। আমি গুণগত রসায়নটা দেখালাম, একটা প্রশ্ন স্কিপ করছিলাম, কোশ্চেনটাই ভুল ছিল, তো এটা আমি কাট করে দিচ্ছি। কাট করে হচ্ছে আমি আরেকটা ভিডিও তৈরি করতেছি। ওকে, এখন আসো তোমরা যারা গুচ্ছের প্রিপারেশন নিতে চাচ্ছ, তো তোমাদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা, হ্যাঁ এই কোর্সটাতে দেখো তোমরা এই কোর্সটা পারচেজ যদি করো তাহলে হচ্ছে তোমরা কি পাচ্ছ, এখানে আর্কাইভ ক্লাস, আমাদের এখানে যেহেতু তোমাদের সময়টা কম, লাইভ ক্লাস নিয়ে তোমাদের মানে চ্যাপ্টার ওয়াইজ লাইভ ক্লাস নিয়ে আসলে তোমাদের এত সময় এখন নাই, তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার আছে। তোমরা চাইলে এই যে কোর্সের মধ্যে আর্কাইভ ক্লাস, একদম বেসিক টু প্রো লেভেলের ক্লাসগুলো আছে, ওগুলো তোমরা আর্কাইভ করে নিয়ে তোমরা কি করতে পারবা, মানে তোমার বেসিক যে চ্যাপ্টারের সমস্যা আছে সেই চ্যাপ্টারটা তুমি ক্লিয়ার করতে পারবা। সেকেন্ডলি আসো লাইভ ক্লাসও থাকবে আমাদের। টোটাল হচ্ছে কি এখানে 21টা মানে অ্যানালাইসিস ক্লাস, 5টা ম্যারাথন ক্লাস, 26টা টোটাল ক্লাস থাকবে, এবং 21টা ক্লাস হচ্ছে কি গুচ্ছ কোয়েশ্চেন অ্যানালাইসিসের উপর। শুধু গুচ্ছের কোয়েশ্চেন না, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কোয়েশ্চেন অ্যানালাইসিসের একদম টু দ্য পয়েন্ট অ্যানালাইসিসের ক্লাস হবে, যেটাকে বলে একদম বেস্ট লেভেলের অ্যানালাইসিস। তো ওগুলো হবে কি লাইভ ক্লাস, ওগুলো তোমার জন্য ইফেক্টিভ হবে বেশি। বাট আর্কাইভ ক্লাসগুলো কেন দিচ্ছি, যেন তোমাদের আসলে চ্যাপ্টার ওয়াইজ লাইভ ক্লাস করে এখন আর আসলে ওই যে জিরো থেকে মানে যেটা তুমি পারো সেটার জন্য আবার বারবার না পড়া লাগে, বা যেখানে তোমার ল্যাকিংসটা আছে, যে চ্যাপ্টার কম বুঝো ওইটা তুমি ইচ্ছা মতো শুরু থেকে আর্কাইভ ক্লাস করে বুঝতে পারবা। আর বুঝতে প্রবলেম হলে কোথাও আমাদের তো ডাউট সলভিং গ্রুপ থাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য টেলিগ্রামে, সেখানে তুমি মানে এনি টাইম তুমি সলভ পাচ্ছ। তারপর পরীক্ষা থাকবে অধ্যায় ভিত্তিক 20টা, সাবজেক্ট ফাইনাল 6টা, ফাইনাল মডেল টেস্ট 9টা। তো এখানে যে টিচার প্যানেলটা দেখতে পাচ্ছ, আমি আছি বায়োলজি কেমিস্ট্রিতে, ম্যাথে আছে তোমার স্বাধীন ভাই, রূপায়ণ ভাই, তারপর সে ফিজিক্সে তোমার সাকিব ভাই, তোমার সাইফ ভাই, সবাই বাকৃবিতে। এরপর আসো তোমাদের মেন্টর হিসেবে দেখছে গতবার 23-24 যে গুচ্ছে প্রথম ছিল তোমাদের মারুফ ভাইয়া, একদম টপ লেভেলে একজন মেন্টর কিন্তু আমাদের এই কোর্সটাতে রাখা হয়েছে। সেই সাথে এই কোর্সের ফি কিন্তু আমাদের 18 তারিখ থেকে, যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু, নর্মাল ফি হচ্ছে 1199 টাকা, বাট 18 তারিখ পর্যন্ত 50% ডিসকাউন্টে আমরা 599 টাকা কোর্সটা এনরোল করতে পারবা। সো এখন এনরোল করতে পারো, ইনশাল্লাহ তোমরা অস্ট্রেলিয়ান থেকে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, সেকেন্ড এপিসোডে আসবে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।